ইন্টারনেট কানেকশন দুর্বল বলে আমার আগের লাইভটা ডিসকার্ড হয়ে গিয়েছিল, তাই নতুন করে আবার শুরু করলাম। কথা বলছিলাম যে আজকে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো এনসিপির নেত্রী, কেন্দ্রীয় নেত্রী ডাক্তার তাসনিম জারার পদত্যাগ এবং তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। সেই বিষয়ে কথা বলছিলাম। বাংলাদেশে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটতিছে, কোনো না যেটা সব আলো কেড়ে নিচ্ছে, অর্থাৎ লাইমলাইটে থাকতেছে, যেটা ভাইরাল হচ্ছে, যেটা মানুষের আলোচনায় থাকতেছে। তো তেমনি আজকের আলোচনার বিষয়, আজকের সবচেয়ে আলোচিত বিষয় হলো তাসনিম জারার পদত্যাগ। তাসনিম জারা, এনসিপি দলটাই তো আসলে নতুন, সেখান থেকে এরকম একটা সিচুয়েশনে তাসনিম জারা পদত্যাগ করলো, এটা দলের জন্য আসলে সত্যিই দুঃখজনক। তাসনিম জারা ঘোষণা দিছে যে তিনি পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে, কয়েকদিন আগেই তো তাসনিম জারা ফেসবুকে পোস্ট দিয়ে তার নির্বাচনী ফান্ড কালেক্ট করছিলেন। তাতে তিনি পোস্ট দেওয়ার পর 2-3 দিনের মধ্যে প্রায় 47 লাখ টাকা উঠছে। এই টাকাটা কি হবে? অনেকে তাকে অনেক গালিগালাজ করতেছে, অনেক অনেক প্রশ্ন তুলছে, অনেক সমালোচনা করতেছে। তবে আবার অনেকে প্রশংসাও করতেছে যে এটা সঠিক সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত, তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করলেই ভালো হবে। যাই হোক, পরবর্তীতে সম্ভবত সমালোচনার জের ধরেই তাসনিম যারা ঘোষণা দিছে, যারা তাকে টাকা দিয়েছিল সেই টাকাগুলো, মানে নির্বাচনী ফান্ড যারা দিয়েছিল তারা চাইলে সেই টাকাগুলো তিনি ফেরত দিবেন। এজন্য তিনি একটা গুগল ফর্ম তৈরি করেছেন। ওই ফর্ম ফিল আপ করলে যারা যারা টাকা আপনারা দিয়েছেন তারা চাইলেই ওই টাকাটা তারা ফেরত দিবে। এখন কথা হইল, আহ, এই যে টাকা কালেক্ট করা এবং সেগুলো ফেরত দেওয়া, সব টাকা আসলে ফেরত তো দিতে পারবে না এবং সবাই আসলে ফেরত নিবেও না। অনেকে আছে সে ভুলেই গেছে, সে তার হয়তো এই পোস্টটা চোখেই পড়বে না, এবং অনেকে আছে যারা বিকাশ নাম্বার দেখেই বিকাশে টাকাটা ফেরত দিছে, কিন্তু তাদের ক্যাপাবিলিটি নেই, তাদের এরকম নলেজ নেই যে তাসনিম যারা যে ফেসবুকে একটা পোস্ট দিছে সেখানে গুগল ফর্ম দিছে, ওই ফর্ম ফিল আপ করার মতো তাদের ক্যাপাসিটি নেই। তো তাদের টাকা কিন্তু আলটিমেটলি ফেরত দিতে পারবে না, ওই টাকাগুলো তাসনিম জারার থেকেই যাবে। এখন অনেকে প্রশ্ন করতেছে যে তাসনিম জারা যেহেতু পদত্যাগ করলো, একইভাবে কি হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম বা এনসিপিতে আরও যারা আছে তারাও কি পদত্যাগ করবে কিনা? আর যদি তারা আসলে পদত্যাগ করে তাহলে এই দলের কে থাকবে? শুধুমাত্র নাহিদ থাকবে? শেষ পর্যন্ত নাহিদও কি পদত্যাগ করে বা দল ভেঙে দিয়ে অন্য কোনো বড় দলের সাথে যোগ দিবে কিনা? যেমন আপনার এই কথা প্রসঙ্গে বলতে হয়, রাজনীতি বোঝা আসলে আমাদের জন্য, আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার হয়েছে। যেমন ভিপি নূরের দল হলো গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ কিছুদিন আগে 300 আসনে ঘোষণা দিল। নূরের অনেক কথাই আছে যেগুলো এখনও ফেসবুকে আছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আছে, ইউটিউবে আছে। সে কিন্তু তারা গণ অধিকার পরিষদ কিন্তু 300 আসনের মনোনয়ন ফর্ম বিক্রি করছে। এক একটা মনোনয়ন ফর্ম বিক্রিতে যথেষ্ট টাকা লাগে, আপনার দল ভেদে কিন্তু এটা অনেক টাকা লাগে। তো এতে কিন্তু তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। অনেকেই বলতেছে কোটি কোটি টাকা ইনকাম করছে, এমনি আমরা হিসাব করলেও দেখতে পাই যে আসলেও কোটি কোটি টাকা ইনকাম হওয়ার কথা। সেই দলের যে সিনিয়র নেতা রাশেদ খান, সে কিন্তু অলরেডি পদত্যাগ করছে। যদিও বলা হচ্ছে যে কৌশলগত কারণে, আসলে কৌশলগত কারণ ফারণ না। সে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিছে এবং সে ঝিনাইদহ তার নির্বাচনী এলাকায় ধানের শীষের হয়েই নির্বাচন করবে। এখন কথা হলো, এই যে যারা নমিনেশন কিনলো, নমিনেশন ফর্ম কিনলো, তাদের কাছ থেকে যে টাকা নিল, তাদের সাথে তো একরকমের প্রতারণা করা হয়েছে, কিংবা বলা যেতে পারে তাদের জন্য এটা নেগেটিভ একটা ব্যাপার হয়ে গেল। এইভাবে করলে আসলে রাজনীতির প্রতি বা মানুষের প্রতি, নেতাদের প্রতি আস্থা কমে যায়। তাসনিম যারা যে এই যে পদত্যাগ করলো, একটা এমনিতেই এনসিপি অনেক সমালোচিত হয়ে গেছে, তো তারপরে তাসনিম যারা এখান থেকে পদত্যাগ করলো, পদত্যাগ করার পর নিজে স্বতন্ত্রভাবে নির্বাচন করলে আসলে কি, অনেকে বলতেছে যে আসলে জিতবে, আহ, নির্বাচনে জেতা কি অত সহজ? তার যতই সে সোশ্যাল মিডিয়াতে একটু জনপ্রিয়, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা কিন্তু বাস্তবের জনপ্রিয়তা এক না, ভোটারদের কাছে পরিচিতি পাওয়া এক না, ভোট পাওয়াটা কিন্তু এক না।
আজকে আমার এক পরিচিত বড় ভাই বলতেছে, মানে সে ফেসবুকে একজনের প্রোফাইল দেখাচ্ছে, একজন লাইভ করতেছিল, আমাকে দেখালো। তো আমি বললাম যে ওনাকে চিনি না, কে ওইটা? আমি দূর থেকে একটু সাইড থেকে দেখতেছিলাম, তো দেখে মনে হচ্ছিল অমর সানি। আমি বললাম কে, অমর সানি নাকি? তো তখন বলছে না, এটা অমুক। তো আমি বললাম আমি চিনি না। তখন বলছে চেনেন না? এত বড় সেলিব্রিটি, তার 7-8 মিলিয়ন, মানে 70-75 লাখ ফলোয়ার, তাকে চেনেন না? তো তখন আমি বললাম যে আসলে আমি তো ফলোয়ার দিয়ে মানুষকে সেলিব্রিটি মনে করি না, সেলিব্রিটি অন্য লেভেলের হয়। এমন অনেকেই আছে আমাদের অভিনয় জগতেও, এমন অনেকে আছে না, যে যেমন ধরেন শহীদুজ্জামান সেলিম, তারপরে শতাব্দী ওয়াদুদ, এরা কিন্তু অনেক ভালো অভিনয় করে, কিন্তু এরা অনেক জনপ্রিয় না, মানে মানুষজন অত চেনে না। কথা প্রসঙ্গে আমি বলতেছিলাম যে আপনি যদি বাংলাদেশের একজন লেখকের কথা বলেন, যেমন সাদাত হুসাইন, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় লেখকদের মধ্যে অন্যতম, তাকে অনেক মানুষ চেনে, সাদাত হুসাইন। ইভেন কাশেম বিন আবু বক্কর নামে একজন লেখক ছিলেন, এখন বেঁচে আছেন কিনা জানি না। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন তার একটা দুইটা বই পড়ছি। সে বই লিখতো ফুটন্ত গোলাপ এই ধরনের। তো অনেক মানুষ তাকে চিনলেও সে যে খুবই বিখ্যাত এরকম কিন্তু না। শহীদুল জহির একজন লেখক আছেন, তাকে মানুষজন চেনেই না, অনেকে খুব অল্প সংখ্যক মানুষ চেনে, কিন্তু সাহিত্যিক হিসাবে তিনি অনেক নাম করা, অনেক শক্তিমান একজন সাহিত্যিক। ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে, আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকলেই যে সে ভোটের মাঠে অনেক ভালো করবে এরকম না। তাসনিম জারার ক্ষেত্রেও এরকম ঘটনাই ঘটবে বলে আমি মনে করি। যে সে যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে, সে মনে করছে যে আমার জনপ্রিয়তা আছে, আমি মনে হয় স্বতন্ত্রভাবেই ভালো করব। আমার কিন্তু তা মনে হয় না। এখন কি হচ্ছে দেখেন, সে যদি এনসিপির থেকে নির্বাচন করতো তাহলে তাকে কিন্তু কম স্ট্রাগল করতে হতো। এখন তাকে ওই 5,000 ওই যেই নির্বাচনী এলাকাতে সে ভোট করবে, সেই নির্বাচনী এলাকার 5,000 ভোটারের স্বাক্ষর লাগবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে হলে। যেহেতু আগে কখনো নির্বাচন করে নাই, সেহেতু যেই নির্বাচনের নীতিমালা আছে সেখানে বলা হয়েছে যে আপনার 5,000 মানুষের স্বাক্ষর লাগবে। তার যে ভোটার আছে সে যে, তার যে জামানত বাজেয়াপ্ত হবে না, এই ধরনের আর কি। যেমন আমরা চাকরির ক্ষেত্রে কোথাও আবেদন করলে আমাদের সিভিতে রেফারেন্স থাকে না, এইটা ওয়ান কাইন্ড অফ রেফারেন্স। কিন্তু আমি মনে করি না যে সে সে কি আসলে পারবে 5,000 মানুষের স্বাক্ষর নিতে? অনেকেই বলতেছে পারবে না। ওসমান হাদির মতো যদি সে মানুষের দ্বারে দ্বারে যেতে পারে তাহলে হয়তো পারবে, কিন্তু আমার মনে হয় না যে তার যে স্ট্যাটাস সে ওইভাবে যেতে পারবে। আহ, কিছুদিন আগেই তো আমি দেখলাম যে সে আর তার হাজবেন্ড গাড়িতে করে কোথাও যাচ্ছিল, ক্যামেরাম্যানরা ক্যামেরা ধরছে, ভিডিও করতেছে, তাতে দেখলাম তার হাজবেন্ড এবং সেও কিছুটা বিরক্ত, তার হাজবেন্ডও কিছুটা বিরক্ত। আপনি যখন আপনি যখন জনসেবায় নামবেন, তখন জনসেবা করতে হলে জনসেবায় সেভাবেই করতে হবে। আপনি রাগলে তো হবে না। আপনি যেহেতু সেলিব্রিটি হয়ে উঠতেছেন, আপনি যেহেতু নেতা হয়ে উঠতেছেন, মানুষ তো আপনার কাছে আবদার করবেই। মানুষ আবদার করবে আপনার সাথে ছবি তুলতে, আপনার সাথে একটা স্মৃতি রাখতে, আপনার সাথে একটু কথা বলতে। তাদের তো কিছু বলার আছে, আপনি তাদের প্রতিনিধি হিসাবে কাজ করবেন আর তাদের কথা শুনবেন না, তা তো হয় না। আমাদের দেশে অনেক শীর্ষস্থানীয় নেতাই আছে, দেখবেন যে সারা বছর তাদেরকে আমরা দেখতে পাই না। অনেকটা সেই আরে কি বলে চন্দ্র, মানে চাঁদ যেটা, সেটাও কিন্তু অল্প অল্প করে দেখা যায়, মাসের একটা দুইটা দিন ছাড়া প্রতিদিনই দেখা যায়। কিন্তু আমাদের যে নেতারা, অনেক নেতাকেই আমরা কিন্তু নির্বাচনের সময় ছাড়া দেখি না। তো যারা আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হবেন, আমাদের ভালো মন্দর কথা চিন্তা করবেন, তাদের তো উচিত সারা বছর আমাদেরকে খোঁজ নেওয়া, আমাদের এলাকার খোঁজ নেওয়া। কিন্তু কয়জন নেতা আছে, খুব কম সংখ্যক নেতা আছে যারা এলাকায় খোঁজ নেয়। তাসনিম যারা তো এর আগে এই গত বছর যে আন্দোলন হলো, সেই আন্দোলনের আগে তো আমরা কেউ তাকে সেভাবে চিনতাম না। কিভাবে চিনি? তাসনিম যারা আসলে ডাক্তার হিসাবে চিনি, এবং সে কত বড় ডাক্তার, তার চেয়ে অনেক বিখ্যাত ডাক্তার আছে না? সে, আপনি দেখবেন যে ফেসবুকে সে মানুষের যৌন সমস্যা নিয়ে কথা বলতো, বা মানুষের এই ক্রিটিক্যাল যেই বিষয়গুলো নিয়ে আলোচনায় থাকা যায় ওই রকম বিষয় নিয়েই সে আসলে চিকিৎসা করাতো। তো একটা জিনিস দেখেন যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়াটা জরুরি। আমি নানা দিক থেকে মনে করি যে সোশ্যাল মিডিয়ায় যদি আপনি জনপ্রিয় হতে পারেন, আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন। দেখেন তাসনিম জারার চেয়ে অনেক বিখ্যাত ডাক্তার আছে বাংলাদেশে,
মানে তাসনিম জারা অবশ্যই ভালো ডাক্তার, অবশ্যই নাম করা, আমি তার মানে তাকে ছোট করে দেখছি না, কিন্তু তিনি জনপ্রিয় হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসাবে আবির্ভূত হওয়ার কারণে তার যে ইমেজ তৈরি হয়েছে সেটা আসলে তার একটা শক্ত ভিত বলে মনে করি। বাংলাদেশের সবচেয়ে নাম করা কোনো ডাক্তার যদি ফেসবুকে পোস্ট দেয়, আজকেই যদি পোস্ট দেয় যে কোনো একটা কারণে ফান্ড দরকার, ফান্ড চেয়ে যদি পোস্ট দেয়, আমি হলপ করে বলতে পারি 1 মাসেও 1 লাখ টাকা উঠবে কিনা সন্দেহ। কিন্তু তাসনিম যারা যখন পোস্ট দিছে 3-4 দিনের ভিতরে 47-48 লাখ টাকা উঠছে। এইটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার যে ভাবমূর্তি, তার যে পরিচিতি, তার যে ব্যাপক পরিচিতি, এইটার কারণে এটা সম্ভব হয়েছে। আরেকটা উদাহরণ দিতে পারি, কয়েকদিন আগে আমার পরিচিত একটা বাচ্চা, ওর নাম আব্দুর রহমান, অনেক ছোটবেলা থেকেই ও অসুস্থ, ওর বয়স এখন 5 বছর হবে হয়তো। তো ও অসুস্থ হওয়ার ফলে আবার অসুস্থ হয়ে পড়ছে। ওর চিকিৎসার জন্য ওর ফেসবুক পেজে ও একটা ভিডিও দিছে। সেই ভিডিওতে বলছে যে আমি অসুস্থ, আমার চিকিৎসা করার মতো সক্ষমতা আমার বাবা মায়ের নেই, আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে সাপোর্ট করবেন, হেল্প করবেন। তো এই পোস্ট দেওয়ার পরে 3-4 দিনের ভিতরে তার কিন্তু 5 লাখ টাকা চিকিৎসা বাবদ 5 লাখ টাকা উঠছে। এই যে সোশ্যাল মিডিয়াতে তার অ্যাপিয়ারেন্স, তার যে জনপ্রিয়তা, তাকে মানুষ ভালোবাসে, তাকে মানুষ পছন্দ করে বলে তারা কিন্তু সাপোর্ট করছে এভাবে। তাসনিম জারার ক্ষেত্রেও এই ব্যাপারটাই হয়েছে। তাসনিম জারা বলেন বা আরও যারা বলেন, তাসনিম জারার যে 47 লাখ টাকা উঠছে, এই টাকাটা ওইভাবে উঠছে। এখন কথা হলো, তিনি যে ঘোষণা দিলেন যে সব টাকা ফেরত দিবেন, সবাই কিন্তু ফেরত পাবে না। তাতেও দেখা যাবে যে তার একটা বড় অংশ, আপনার 47 লাখ টাকার ভিতরে অন্তত 5 থেকে 10 লাখ টাকা থেকে যাবে, যাদের মানে এটাকে আনক্লেইমড বলতে পারেন, যারা ক্লেম করবে না যে আমি আপনাকে টাকা দিছি, আপনি তো এনসিপির নেত্রী ছিলেন বলে আমি তো এনসিপিকে পছন্দ করি, মানে আমি আমার কথা বলছি না, যারা টাকা তাসনিম জারাকে ডোনেট করছে, যারার এই নির্বাচনী ফান্ড দিছে, তারা বলতে পারে যে আমি তো আপনি এনসিপির নেত্রী, এনসিপির হয়ে নির্বাচন করবেন বলে আপনাকে নির্বাচনী ফান্ড হিসাবে এই টাকাটা দেওয়া হয়েছে। এখন আপনি যেহেতু এনসিপি থেকে পদত্যাগ করলেন, আপনি স্বতন্ত্র নির্বাচন করবেন, সুতরাং আমি আপনাকে এই টাকা দিতে রাজি না। সেক্ষেত্রে অনেকে আছে যারা জানেই না টাকা দেওয়া দরকার, দিয়ে দিছে। হয়তো এরকমের অনেক অনেক পরিবারের অনেক মেয়েরা আছে না, বা অনেকে আছে না, যে যারা দোকানে যে বিকাশে টাকা দিছে, ওরা কিন্তু ওই প্রসেসটা জানবে না, কিভাবে ওই ফর্ম ফিল আপ করে টাকাটা ক্লেম করতে হবে, এইটা জানবে না। তো সেক্ষেত্রে সবসময় এই বিষয়গুলো মাথায় রাখা উচিত যে আমি কাদের জন্য কাজ করব, আমি কাদের প্রতিনিধি হিসাবে কাজ করব, তাদের কথাটা ভাবা উচিত। এখন আমি অন্য একটা প্রসঙ্গে আসি। এটাও একটা টক অফ দ্য কান্ট্রি বলা চলে, বাংলাদেশের একটা আলোচিত বিষয়। এই ঘটনাটা অবশ্য প্রতি 3-4 মাস পর পর ঘটে। আপনারা যারা মুসলিম, আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা মসজিদে নামাজ পড়তে যান, আপনার এলাকার মসজিদে কি পরিমাণ টাকা ওঠে? শুক্রবারে দেখবেন যে তেমন একটা টাকা ওঠে না। কিন্তু আপনি অবাক হবেন, বাংলাদেশে এমন একটা মসজিদ আছে যে মসজিদে এত পরিমাণ দান হয় যে আপনি কল্পনাই করতে পারবেন না। ওই মসজিদটা কিশোরগঞ্জে, আমি কিশোরগঞ্জে একাধিকবার গেছি এবং ওই মসজিদে নামাজ পড়ছি। মসজিদটার নাম হলো আপনার পাগলা মসজিদ। এই গত 3 মাস বা তার একটু বেশি সময় ধরে টোটাল টোটাল ইনকাম হয়েছে, মানে টোটাল ওই মসজিদে দান করছে মানুষ প্রায় 11 কোটি টাকা। আপনি চিন্তা করেন, 11 কোটি টাকা। রাফিউল আমাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাফিউল, ভালো আছি। তুমি ভালো আছো? কোথায় আছো? তোমার পেজ কি, মানে তোমার আইডি কি ভেরিফাই করছো নাকি? ব্লু টিক দেখতে পাচ্ছি। যাই হোক, একটা জিনিস চিন্তা করেন যে একটা মসজিদে 3 মাসে মানুষ দান করছে 11 কোটি টাকা। ভাবা যায়? 11 কোটি টাকা। কিন্তু আমাদের মসজিদ, আমাদের গ্রামের মসজিদ বলেন বা আমাদের আশেপাশে যেসব মসজিদ বলেন, সেসব মসজিদে কিন্তু তেমন একটা দান হয় না। আমরা মনে করি দান করলে সম্পদ কমে যায়, এজন্য অনেকেই কৃপণতা করি। কিন্তু আমার মতে দান করা উচিত যতটুকু। আজকে আপনি দেখেন যে যে কোনো সময় আমরা যখন মারা যাব, তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। তাই বেশি বেশি দান করবেন। আর সামনে যেহেতু নির্বাচনে সবাই আপনাদের পছন্দ মতো যোগ্য প্রার্থীকে ভোট দিবেন যে আপনার এলাকার জন্য কাজ করে। আমাদের এলাকার কথা বলতে পারি, আমাদের এলাকায় দেখবেন যে আমরা কিন্তু অনেক
অনেকটা অবহেলিত। আমাদের গ্রামে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা কিন্তু কাঁচা, শুধু কাঁচাই না, মানে আপনার বর্ষাকালে এত কাদা হয়, এত কাদা হয় যে ওখানে যাওয়াই যায় না। কিছুদিন আগে চ্যানেল আই থেকে আমাদের ওই রাস্তাটা, এই গত বর্ষার সময় চ্যানেল আই থেকে আমাদের ওই রাস্তাটা কভারেজ দেওয়া হয়েছিল, কিন্তু তেমন কোনো, এখন যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট তো নতুন করে আসলে ওইভাবে হয়তো কোনো বাজেট পাস করে নাই। আমাদের আশেপাশে সব রাস্তায় পাকা হয়ে গেছে, আমাদের রাস্তাটা পাকা হওয়াটা জরুরি। আশা করি সামনেবার নির্বাচিত হবে উম, যারা নির্বাচিত হবে তারা ইনশাল্লাহ আমাদের ওই রাস্তাটা দেখবে বলে মনে করি। আমরা বিশেষ করে আমি তো আর নেতাদের সাথে কথা বলার সুযোগও পাই না, পরিচয়ও নেই ওইভাবে। আমাদের স্থানীয় যারা আছে, আপনারা যারা আছেন, যারা আমাদের কাছে ভোট চাইতে আসবেন, সামনে নির্বাচনী প্রচারণায় আসবেন, তাদের কাছে এই দাবিটা রাখবেন যেন আমাদের এলাকার যে রাস্তাটা, এই রাস্তাটার দিকে তারা যেন নজর দেয়, এবং আমাদের যেসব স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সহ অন্যান্য উন্নয়নেও যেন তারা বরাদ্দ দেয়, বা তাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিবেন। প্রতিশ্রুতি সবাই যে পূরণ করবে এরকম না, কিন্তু প্রতিশ্রুতি নিতে তো দোষ নেই। এখন আহ, নির্বাচন যতই ঘনিয়ে আসতেছে ততই অনেকেই প্রতিশ্রুতি দিবে, কেউ প্রতিশ্রুতি রাখবে, কেউ রাখবে না, কিন্তু আমাদের ওই নেতাদের সাথে লেগে থাকতে হবে। এবং কে কোথা থেকে দেখতেছেন, রাফি এখন কোথায়, জায়ান আহমেদ দেখতেছে, রাফি দেখতেছে, নাইম ইসলাম দেখতেছে। যারা যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। সবাই এই লাইভে যুক্ত হয়ে যান। আমরা কথা বলতেছিলাম রাজনৈতিক বিষয় এবং ইসলামিক বিষয়েও কথা বলতেছিলাম। ও, একটা কথা বলি, আজকে হলো 27 ডিসেম্বর বিখ্যাত কবি এবং দার্শনিক মির্জা গালিবের 228তম জন্মবার্ষিকী। মির্জা গালিব 1797 সালে আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আগ্রাতে জন্মগ্রহণ করেছিলেন। আপনারা মির্জা গালিবের কবিতা পড়েছেন কিনা জানি না। গালিব অসাধারণ অসাধারণ কবিতা লিখছেন, এবং তিনি একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। তার বই পড়ে দেখতে পারেন, তার কবিতা পড়লে আপনার আধ্যাত্মিক অনেক কিছু জানতে পারবেন। সালমা আক্তার দেখতেছে, নাইম ইসলাম দেখতেছে। ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভ দেখতেছেন। আমরা কথা বলতেছিলাম একটু আগে যে তাসনিম জারা, যিনি এনসিপির নেত্রী, তিনি পদত্যাগ করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। একবার কিন্তু আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম নির্বাচন করব, কিন্তু নানা কারণে আমরা যারা চাকরি করি তারা তো আর চাইলে চাকরি ছেড়ে দিয়ে নির্বাচন করতে পারি না, আমাদের তো ওরকম ব্যাকআপ নেই। নাইলে সত্যি সত্যি আমরাও নির্বাচন করতাম। নির্বাচন একটা মজার একটা জিনিস, নিজের পোস্টার বিভিন্ন জায়গায় দেখা বেশ ভালোই লাগে। পাশ করেন বা ফেল করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু দাঁড়াতে তো অসুবিধা নেই। আর আমি একটা জিনিস ভাবতেছি যে আমার পরিচিত কি, আমার মামাজান, আমার এক ডাক্তার মামা, তিনি তো এবার নির্বাচন করতে চাইছিলেন। এনসিপি থেকে মনোনয়ন নিছিলেন বা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছিলেন মাগুরাতে। এখন এনসিপির রাশেদ খান তো, এনসিপি না সরি, ওই কি বলে, জাতীয় নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ, নাগরিক কমিটি বলে কেন, গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন নিছিলেন। টিভি চ্যানেলে বা পত্রপত্রিকায় তাকে দেখলামও। এখন তার কি হবে, যদি তাকে পাইতাম, ডাক্তার মামার কাছে জিজ্ঞেস করতাম, মামা কি অবস্থা, আপনার দলের শীর্ষ নেতা রাশেদ খানই তো পদত্যাগ করে অন্য দলে, বড় দলে বিএনপিতে যোগ দিলেন এবং বিএনপির হয়ে, ধানের শীষের হয়ে নির্বাচন করবেন, আপনার কি অবস্থা, মনোনয়ন ফর্ম কেনার টাকা কি ফেরত পাবেন? যাই হোক, সামনের নির্বাচন আশা করি সুন্দর একটা নির্বাচন হবে এবং যোগ্য নেতারাই নির্বাচিত হবেন এবং দেশের জন্য কল্যাণ বয়ে আনবেন, এটাই। আর যেটা বলতেছিলাম যে আপনার ওই আমাদের কিশোরগঞ্জের যে পাগলা মসজিদে যেভাবে দান করে মানুষ, যদি তার ন্যূনতম অংশ অন্যান্য মসজিদেও মানুষ দান করতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। দেখবেন যে আমাদের বিভিন্ন এলাকায় মসজিদের অনেক অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে অনেক কিছুর জন্যই আর্থিক প্রয়োজন পড়ে, কিন্তু দানের পরিমাণ খুব কম হয়। এই কম হওয়ার কারণে অনেক কিছু আসলে করা যায় না, তখন সরকারি ফান্ড বা বিদেশি ফান্ডের জন্য আমরা অপেক্ষা করি। আমরা কিন্তু চাইলে একটা জিনিস চিন্তা করেন, যারা সিগারেট খায় তারা কিন্তু দিনে 4টা 5টা সিগারেটও খায়। আমি একবারের ঘটনা বলি, আমি যখন কক্সবাজারে ছিলাম তখন
কক্সবাজারে একটা মসজিদ আছে বদর মুকাম, খুব সুন্দর একটা মসজিদ। আপনারা যদি কখনো কক্সবাজারে যান, বিশেষ করে ছেলে হোক আর মেয়ে হোক, মুসলমান ভাই বোনেরা, আপনারা কখনো কক্সবাজারে গেলে বদর মুকাম মসজিদে নামাজ পড়তে পারেন। ওখানে কিন্তু মেয়েদেরও নামাজ পড়ার জায়গা আছে, ছেলেদেরও পড়ার জায়গা আছে। যে কথা বলতেছিলাম, একদিন জুম্মার নামাজ পড়ে বাইরে বের হয়েছি, তো ওখানে কথা হচ্ছে, লোকজন বলতেছে ইলিশ মাছের অনেক দাম, এত দাম দিয়ে কি খাওয়া যায়? তো আমার কাছে বিষয়টা, আমিও জানি যে ইলিশ মাছের অনেক দাম, এত দাম দিয়ে সবাই তো খেতে পারে না। তো আমি কথা প্রসঙ্গে এক ভাইকে বললাম, উনি রিক্সা চালায়, আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো রিক্সা চালান, কিছু মনে করবেন না, আপনি কি সিগারেট খান? তো বললো যে হ্যাঁ সিগারেট খাই। তো আমি বললাম দৈনিক কয়টা খান? তো উনি বললো যে আমি দৈনিকে 8টা 10টা সিগারেট খাই। তো এক একটা সিগারেট, আমি বললাম আমি তো সিগারেট খাই না, সিগারেটের দাম সম্পর্কেও জানি না, আপনি যে সিগারেট খান সেই সিগারেটের দাম কেমন? তো সে বলল যে সিগারেটের দাম 10 টাকা করে। তো তাতে দেখলাম যে প্রতিদিন তার প্রায় 100 টাকার সিগারেট যায়। যদি প্রতিদিন 100 টাকার সিগারেট যায়, তাহলে 30 দিনে কিন্তু 3000 টাকা সিগারেট যায়। তো তখন তাকে এমনি উদাহরণ হিসাবে বললাম, যদিও এটা কোনো যুক্তি না, সব জিনিসের দাম কম থাকাটা দরকার, অন্য কিছু বাদ দিয়ে এটাকে করতে হবে তা না। যাই হোক, তাকে বললাম যে আপনি একটা জিনিস চিন্তা করেন যে 3000 টাকার সিগারেট খাচ্ছেন, আর আপনি আমি বলতেছি যে ইলিশ মাছের দাম অনেক বেশি, এত দাম দিয়ে কিনে খাওয়া যায় না। এই টাকাটা যদি আপনি জমাতেন, তাহলে প্রতিদিনই আপনি ইলিশ মাছ খেতে পারতেন। এই প্রসঙ্গটা আনলাম এরকম যে আমরা অনেকে সিগারেট খাই, আমরা অনেকে চা খাই, আমরা অনেকে অন্যান্য বিভিন্ন জিনিস খাই, যেগুলো প্রতিদিনই আমাদের 50 টাকা 100 টাকা কিন্তু খরচ হয়। কিন্তু আমরা মসজিদে যখন দান করতে যাই, তখন দেখবেন যে খুবই আমাদের, আমরা 5 টাকা দিই, 2 টাকা দিই, অথবা দিই না। আমাদের সামনে দিয়ে যদি দানের কৌটা যায়, বা যারা ফান্ড কালেক্ট করে টাকা তোলে, তাদেরকে খালি হাতে ফিরাই দিই। অথচ আমরা কিন্তু ঠিকই চায়ের দোকানে বসে 1টা 2টা চা খাচ্ছি, অন্য কাউকেও চা খাওয়াচ্ছি, কিন্তু মসজিদে দেওয়ার বেলায় আমরা দিচ্ছি না। আসলে দেওয়া উচিত। আপনি আমাকে ধরেন, আমার সাথে আপনার দেখা হলো, আপনি কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে আমাকে লাখ টাকা মানে 1000 টাকার বিরিয়ানি খাওয়ালেও আমি 2 দিন পরে ভুলে যাব, এগুলো আপনার আসলে কোনো কাজে আসবে না। ওই সময় হয়তো আমি বললাম যে অমুক, ও বা আমার বন্ধু ওই যে রাফিউল, যে ও রাফি আমাকে এই খাওয়াইছে, ওই খাওয়াইছে, কিন্তু এইটা তো বাস্তবে কোনো কাজে আসবে না। কিন্তু আপনি যদি দান করেন, মসজিদে দান করেন, এটা তো সদকায়ে জারিয়া। আপনি মসজিদের জন্য দান করলেন, ওইটা কিন্তু থেকে যাবে। আর আমরা যে কাউকে খাওয়াচ্ছি, একেবারে খাওয়াবো না তা না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে মসজিদ, মাদ্রাসা বা এরকম ধর্মীয় প্রতিষ্ঠানে দান করা। সদকায়ে জারিয়া রিলেটেড যেই কাজগুলো, এগুলো আসলে করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি চাই যে আমরা সবাই বেশি বেশি দান করি, এবং চেষ্টা করবেন যে নিজ এলাকার মসজিদকে, নিজ এলাকার মাদ্রাসা, নিজ এলাকার মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানেই দান করতে চেষ্টা করবেন। তাহলে কি হবে, নিজের এলাকার ওইটা সমৃদ্ধ হবে। অন্য জায়গায় যে দান করবেন না তা না, সবখানেই করবেন, কিন্তু নিজ এলাকাকে সবসময় প্রাধান্য দিবেন। এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন, আশা করি অনেক ভালো হবে। তো সবার আগামী দিন সুন্দর হোক। আর এখন থেকে মাঝে মাঝেই নানা টপিক নিয়ে কথা বলবো। আপনারা, আশা করি এরকম রাতেই কথা বলবো, যেহেতু সারাদিন অফিস থাকে বা সবাই ব্যস্ত থাকে। আশা করি সবাই যুক্ত হবেন, আর যুক্ত হয়ে পরস্পরকে ফলো দিবেন, বন্ধু হবেন, পরস্পরের সাথে পরিচিত হবেন। তাহলেই কেবল ভালো কিছু সম্ভব। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে পরামর্শ করবেন, পরামর্শ দিবেন, ভালো হবে। আর আপনারা কেমন বাংলাদেশ চান, এটা এটা আপনাকে রেইজ করতে হবে, যাতে করে যারা অন্যরা জানতে পারে আপনি একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক, আপনার অধিকার আছে যে আপনি কেমন বাংলাদেশ চান। আপনার একজন কবি ছিলেন, বহু আগে তিনি মারা গেছেন, কবির নাম হলো সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আর আরেকটা জায়গায় লিখেছিলেন যে এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। তো আমাদের প্রত্যেকেরই নাগরিক দায়িত্ব আছে দেশটাকে সুন্দর রাখা। যেমন একটা জিনিস আপনাকে বলি, জনাব তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন, 25 তারিখে ওনার যে সমাবেশ হইল, ওই সমাবেশে এত বেশি মানুষ হয়েছে যে অকল্পনীয়। আমার মনে হয় স্বাধীনতার পর কোনো কোনো জনসভায়, কোনো ইসে এত মানুষ হয় নাই, এত মানুষ হয়েছে। আমি দূর থেকে টেলিভিশনে যেই দৃশ্যগুলো দেখছি, তাতে খুবই ভালো লাগছে।
পরবর্তীতে কি হলো, নিউজে দেখলাম যে ওই যেখানে সমাবেশ হয়েছিল ওখানে প্রচুর নোংরা হয়েছে। মানে আসলে এত মানুষ সকাল থেকে ওই দীর্ঘ সময় ধরে যখন থাকে তখন তো ক্ষুধা লাগে, বিভিন্ন খাবার খাইছে, সেই প্যাকেটগুলো যেখানে সেখানে ফেলছে, এত নোংরা হয়েছে। এটার আবার ভিডিও চারিদিকে ছড়ায় পড়ছে টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়াতে। এটা এটাকে অনেকে সমালোচনা করছে। সমালোচনা করাটা স্বাভাবিক, এবং বিএনপি এটাকে খুব ভালোভাবেই নিছে, পজিটিভলি নিছে। পরবর্তীতে তারা ডিএনসিসির সাথে কথা বলে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের সাথে কথা বলে তারা এটা নিজেরা তত্ত্বাবধান করে পরিষ্কারও করছে। পরিষ্কার করার পর ভালো হয়েছে। তখন কথা থাকে যে ওখানে কিছু গাছ ছিল, সেই গাছগুলো অনেকেই বলছে যে আপনারা তো পরিষ্কার করলেন, গাছগুলো যে নষ্ট হলো এই গাছগুলোর কি হবে? তো তখন আমি দেখলাম যে ওরা খুব ভালো একটা ব্যাপার করছে, যে নতুন করে গাছও লাগাইছে। এরপরে যে ব্যাপারটা হয়েছে যে জনাব তারেক রহমান যখন আপনার স্মৃতিসৌধে গেছে, স্মৃতিসৌধে গেলে ওখানেও কিন্তু ময়লা হয়েছিল। কি এইবার আর মানুষ সমালোচনা করার সুযোগ পায় নাই, কারণ ওই সকাল হওয়ার আগে আগেই নেতাকর্মীরা ওই জায়গাটা পরিষ্কার করে দিছে। এই যে যে সচেতনতা, এইটা যদি আমাদের ভিতরে তৈরি থাকে, আহ, একটা কথা সবসময় মনে রাখবেন যে যে কাজ আজ হোক আর কাল হোক আমাকেই করতে হবে। সেই কাজ কেন আমি অন্যের জন্য ফেলে রাখবো, পরের জন্য ফেলে রাখবো? এই কারণে এই যখন কোনো একটা সমাবেশ হয় তখন যে ময়লা হয়, একটা জিনিস দেখেন, সমাবেশে আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, আরেকজন একজন মানুষ, প্রত্যেকে যদি তার নিজের ময়লাটা ওখান থেকে সরায় ফেলে তাহলে কিন্তু ওই জায়গাটা ময়লা হয় না। যে কোনো ব্যাপারে এরকমের হয়। আমার একটা জিনিস মনে আছে, আমি যখন কক্সবাজারে ছিলাম, আমার একজন কলিগ ছিল, ওনার নাম হাফিজ। হাফিজ ভাইয়ের একটা বড় ছেলের নাম মুগ্ধ। তো আমরা বিচে বসে ইফতারি করতাম। একবারের ঘটনা হয়েছে, বিচে আমরা ইফতার করতেছি, বাসা থেকে রান্না করে বিরিয়ানি রান্না করে নিয়ে গেছে। তো মুগ্ধ খাবার খেয়ে ওই যেই প্যাকেটটা যেখানে সেখানে ফেলে দিছে, মানে পাশেই ফেলে দিছে। ওর বাবা অনেকবার ওকে বলছে যে মুগ্ধ ওটা উঠায় ডাস্টবিনে ফেলো, কিন্তু মুগ্ধ সেটা শোনে নাই, ডাস্টবিনে ফেলে নাই। তো আমি আমার খাবারটা খাওয়ার পরে আমি আমারটা ডাস্টবিনে ফেলছি, ফেলার পরে মুগ্ধর ওইটাও তুলতে গেছি, তখন মুগ্ধ আমাকে তুলতে না দিয়ে নিজে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলছে, এবং আশেপাশে যে ময়লা ছিল সেগুলোও ডাস্টবিনে ফেলছে। মানুষ আসলে অনুকরণ করতে পছন্দ করে। আপনি যখন মানুষকে নির্দেশ দিবেন, বিশেষ করে ছোটরা, বিশেষ করে যে কোনো মানুষই, ছোট বড় অনেকেই, আহ, আপনি যখন নির্দেশ দিবেন যে তুমি এইটা করো ওইটা করো, তখন কিন্তু ওরা এটা নাও শুনতে পারে, মনে করে যে কি আমাকে নির্দেশ দিচ্ছে, তুই আমাকে নির্দেশ দেওয়ার কে, বা এরকম যে আপনি আমাকে নির্দেশ দেওয়ার কে। কিন্তু আপনি যদি সেম জিনিসটা করেন, আপনি যেটা অন্যকে দিয়ে করাতে চাচ্ছেন ওইটা যদি আপনি নিজে করেন, তাহলে কিন্তু অন্যরা অনুপ্রাণিত হবে, অন্যরা মনে করবে যে আরে এ এইটা করতে পারে, তাহলে আমি কেন পারবো না। যারা নেতা, যারা টিম লিডার যখন কোনো একটা ভালো কাজ করে তখন কিন্তু অন্যরা সেটা অনুকরণ করে। দেখবেন যে আপনি, আপনাকে যারা ফলো করে, আপনাকে যারা অনুসরণ করে, আপনাকে যারা পছন্দ করে, আপনি কোনো একটা কাজ করলে সেটা কিন্তু অন্যরাও করবে, আপনাকে যারা পছন্দ করে তারাও করবে। আর আপনি যদি, যেমন আপনি যদি ইসলামের দিকে চিন্তা করেন, ইসলামিক দৃষ্টিকোণ থেকেই দেখেন, রসুল সাল্লাহ ইসলামের একটা ঘটনা জানি। এক লোক মানে গরিব, তার বাচ্চা খুব মিষ্টি খেতে পছন্দ করতো। তো সে এসে রসুল সাল্লাহ ইসলামকে বললেন যে ইয়া রসুলাল্লাহ, আমার বাচ্চা তো খুব মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু আমার তো অত মিষ্টি কিনে দেওয়ার সামর্থ্য নেই। তো আপনি কি ওকে একটু বলবেন যে তুমি মিষ্টি খেও না বা মিষ্টি কম খাও? তো রসুল সাল্লাহ ইসলাম তাকে ফিরাই দিলেন, বললেন তুমি কালকে আসো। পরদিন ওই লোকটা আসলো, পরদিনও রসুল সাল্লাহ সাল্লামকে একই কথা সে বলল। রসুল সাল্লাহ সাল্লাম তাকে আবার বললেন আগামীকালকে আসো। এইভাবে আমার যতটুকু মনে আছে যে 3 দিন তাকে ফিরাই দিল। চতুর্থ দিন যখন ওই লোকটা আসলো তখন রসুল সাল্লাহ সাল্লাম বাচ্চাটাকে বললেন যে তুমি একটা কাজ করো, মিষ্টি খেও না, মিষ্টি তো এত মিষ্টি খাওয়া ভালো না। যে সুন্দরভাবে বুঝাই দিল। তো লোকটা তখন রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রসুলাল্লাহ, এই কথাটা তো আপনি প্রথম দিনই বলতে পারতেন, আপনি প্রথম দিন কেন বললেন না? তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমি নিজেও তো মিষ্টি পছন্দ করি, আমি কি করে তাকে নিষেধ করি? আমি এই 3 দিনে একটু একটু করে চেষ্টা করছি মিষ্টি খাওয়া কমিয়ে দিতে, তারপরে ওকে দিয়েছি। তো এই যে আমি যে কাজটা করি না, অন্যকে সেই কাজটা করতে বললে তখন কি হয়, সে এটা শোনে না। একইভাবে প্রত্যেকটা কাজেই, ভালো কাজে আমরা যখন কোনো একটা ভালো কাজ করি তখন আমরা অন্যকে ভালো কাজ করতে বললে সে এটা শুনবে। কিন্তু আমি যদি ভালো কাজ নিজেই না করি, আমি যদি মন্দ কাজ থেকে নিজেই সরে না থাকি, অন্য একজনকে সেম জিনিসটা, ধরেন আপনি সিগারেট খান, আরেকজনকে কি আপনি বলতে পারবেন যে এই তুই সিগারেট খাস না?
তা বলতে পারবেন না। কিন্তু আপনি যদি সিগারেট না খান তাহলে তাকে বলতে পারবেন সিগারেট খেও না। আপনি আপনি নিজে চুরি করলে অন্যকে বলতে পারবেন না এই চুরি করিস না, চুরি করা পাপ। আপনি যদি নিজে চুরি না করেন তাহলে আপনি বলতে পারবেন। যাই হোক, কথা হচ্ছিল যে আমরা আমাদের আশেপাশে যারা আছে প্রত্যেকের দিকে খেয়াল রাখবো। কেউ যদি অসুবিধায় থাকে তাদেরকে সহযোগিতা করব, যতটুকু সম্ভব সহযোগিতা করব। সেটা পরামর্শ দিয়ে হোক বা যে কোনোভাবেই হোক, এটা চেষ্টা করব। আর আমরা নিজেরা অনেক ভালো কাজ করার চেষ্টা করব, এবং সব ধরনের খারাপ জিনিস থেকে বেঁচে থাকব। এবং আমরা চেষ্টা করব কেউ কারো বিরুদ্ধে এমন কিছু না বলতে যেটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর সোশ্যাল মিডিয়ার এখনকার যুগে একটা জিনিস দেখবেন যে এখন কিন্তু এআই এর যুগ। আপনার একটা ছবিকে যে কেউ যে কোনো কিছু করে ফেলতে পারবে। তো আপনি একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন যে কোনটা ভালো আর কোনটা খারাপ। যেমন আজকের একটা ঘটনা বলি, আজকে আমি বিভিন্ন জায়গায় দেখলাম, বিভিন্ন পেজ, বিভিন্ন প্রোফাইলে, বিভিন্ন গ্রুপে দেখলাম যে আহ, খালেদা জিয়া এবং তারেক রহমান, জোবায়দা রহমান এবং জাইমা রহমান, ওনাদের একটা ছবি ভাইরাল হয়েছে এরকম যে উম, বেগম বেগম খালেদা জিয়া তো অসুস্থ, উনি এভার কেয়ার হসপিটালে আছেন, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন সেই দোয়া করি। তো তারেক রহমান, জাইমা রহমান এবং জোবায়দা রহমান তাকে দেখতে গেছেন, এরকম একটা ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে জোবায়দা রহমানের কাঁধের উপরে একটা হাত আছে, পাশেই তারেক রহমান দাঁড়ানো, তারেক রহমানের হাত কিন্তু দুইটা স্টিল নিচে রাখা আছে, মানে নিচের দিকে আমরা যেমন সোজা হয়ে দাঁড়ালে হাতটা নিচে ছেড়ে দিয়ে রাখি ওরকম আছে। অথচ জোবায়দা রহমানের কাঁধের উপরে আর একটা হাত। তো সবাই প্রশ্ন করছে, অনেকে প্রশ্ন করছে এই হাতটা কার। আমি ভালো করে খেয়াল করে দেখছি ওটা তো আসলে এআই দিয়ে বানানো, এই কারণে ওখানে একটা এক্সট্রা হাত চলে আসছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এরা কিন্তু এখনো এত ডেভেলপ হয় নাই যে মানুষের মতো চিন্তা করবে। আর নিচে ওইটা যে এআই দিয়ে বানানো, ওই ছবির ডান দিকে নিচের দিকে আমি দেখতে পাইছি। তো ফেসবুকে বিভিন্ন নিউজ, বিভিন্ন ছবি, এগুলো আপনি বিভিন্ন সময় দেখবেন, দেখেই বিশ্বাস করে ফেলবেন না। আপনাকে যাচাই করতে হবে, তথ্য যাচাই করতে হবে যে আসলেই এটা সত্যি কি মিথ্যা। মানে কোরআন তো আর মিথ্যা বলতে পারে না, বলে না কেউ। হাদিস কিন্তু বিভিন্ন সময় এরকম বানোয়াট হাদিস অনেকে প্রচার করে, বিভিন্ন রকম হাদিস প্রচার করে। এগুলো আপনি একটু যাচাই করলে বুঝতে পারবেন যে আসলে এই তথ্যটা সঠিক না বেঠিক। যে কোনো মেজর জিনিস, যেগুলো সিরিয়াস কোনো একটা ব্যাপার, সেগুলোতে অবশ্যই যাচাই বাছাই করা উচিত। একতরফাভাবে কোনো দোষারোপ করা যায় না। আপনি হয়তো মনে করতে পারেন যে অমুক এই কথাটা বলছে, আপনি তার সাথে কথা বলবেন। সে আসলে ধরেন আপনাকে একজন বলল যে অমুক লোক তোমার সম্পর্কে এই কথা বলছে, তো আপনি সাথে সাথে তার কথা বিশ্বাস করবেন না। যার কথা ও বলছে যে অমুক আপনার গালমন্দ করছে, আপনাকে নিন্দা করছে, আপনার ব্যাপারে খারাপ কথা বলছে, তার সাথে সরাসরি এটাকে বলে ক্রস চেকিং। আপনি তার সাথে কথা বলবেন, তার সাথে মানে তার বিরুদ্ধে যে অ্যালিগেশন আনা হয়েছে, যে অভিযোগ আনা হয়েছে, আদতেই সে এরকম কথা বলছে কি না, এইটা আপনি তার সাথে যাচাই করে নেবেন। ধরেন ধরেন কেউ একজন আমার ব্যাপারে আমার কথা বলল আপনাকে যে জাহিদ, তোমার ব্যাপারে এরকম খারাপ কথা বলছে, তো আপনি সাথে সাথে এটা বিশ্বাস করবেন না, আমার সাথে ক্রস চেকিং করে নেবেন, আমার কাছে জিজ্ঞেস করে নেবেন আমি আদতেই আপনার ব্যাপারে এই ধরনের মনোভাব পোষণ করি কিনা, এরকম কথা বলি কিনা। যখন আপনি আমার সাথে কথা বলবেন তখন অ্যাকচুয়ালটা জানতে পারবেন, তখন বুঝতে পারবেন যে হয়তোবা শত্রুতা করে ওই লোকটাই আমার ব্যাপারে আপনার সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো রিলেশন, এটা যাতে নষ্ট হয় এই চেষ্টা করতেছে, হতেই পারে এরকম। এই কারণে সবসময় আমাদের চেষ্টা করা উচিত অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস না করে যাচাই করা। যে কোনো এখন তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, এখন কিন্তু চাইলেই যে কোনো কিছু যাচাই করা সম্ভব, খুব ইজিলি যাচাই করা সম্ভব। তো যে কোনো বিষয়, সোশ্যাল মিডিয়ার যে কোনো বিষয় দেখেই অন্ধের মতো আশা করি আমরা কেউ বিশ্বাস করব না, বা আমরা কেউ ওটার উপরে আমল করব না। আমরা চেষ্টা করব ওই বিষয়টা সত্যি না মিথ্যা এটা যাচাই করে তারপরে আমরা আসলে করব। এখন প্রচুর ভুল তথ্য ছড়ানো হয়, আপনি দেখবেন। আপনি ধরেন ইতিহাস রিলেটেড কোনো বইয়ের ব্যাপারে যদি বলা হয়, আপনি স্পেসিফিক
কারো কথা হঠাৎ করে জানলেন, আপনি তো জ্ঞানী মানুষ, আপনি পড়াশোনা জানেন, আপনি জ্ঞানী মানুষ, হঠাৎ করে দেখলেন যে একটা মানুষ একটা বইয়ের কথা বলছে, এই বই পড়ো, এই বই পড়ো, আপনি ওই রিলেটেড আরও ভালো ভালো লেখকের বই পড়বেন। ধরেন আমি যদি আমার বাবার সম্পর্কে একটা বই লিখি, ধরেন যেমন তাজউদ্দিন আহমেদের উপরে একটা বইয়ের কথা বলি, যেমন নেতা ও পিতা নামে ওনার মেয়ে একটা বই লিখছে। এখন ওনার মেয়ে ওনাকে ভালো চেনে, ওনাকে কাছ থেকে দেখছে, কিন্তু যখন কোনো সন্তান তার পিতা সম্পর্কে লেখে, সেইখানে কিছুটা আবেগ চলে আসে, কিছুটা একতরফা ব্যাপার থাকতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে, ইতিহাস নির্ভর কোনো, মানে ইতিহাসের কোনো গবেষক এরকম কারো বই পড়া যেতে পারে। প্রত্যেকটা ব্যাপারে এরকমের হয় যে আপনি ক্রস চেকিং করে নিতে পারেন। ক্রস চেকিং করলে কি হবে যে একই রিলেটেড বই, ধরেন ধরেন কথার কথা আপনি পলাশী যুদ্ধ নিয়ে একটা লেখা পড়তেছেন, আপনি দেখলেন যে পলাশী যুদ্ধের সম্পর্কে এমন কিছু কথা বলছে। এই ব্যাপারে আমি একটা মজার একটা ঘটনা বলতে পারি। আপনারা যারা সিনেমা দেখেন তারা এই ব্যাপারটা বুঝবেন। ওজি নামে একটা সিনেমা আছে আপনার, এটা পবন কল্যাণ নামে, সাউথ ইন্ডিয়ান মুভি, তো পবন কল্যাণ নামে একজন অভিনেতা এটাতে অভিনয় করছে, মেইন ক্যারেক্টার। তো এই ওজি হলো মুঘল সম্রাটদের একটা কাহিনী। তো এই দেখতে দেখতে আমি অবাক হয়ে দেখলাম যে আমার মনে হলো, খটকা লাগলো যে এরকম কোনো চরিত্র তো আসলে আসলে কি ছিল ইতিহাসে। পবন কল্যাণকে যেই চরিত্রে দেখানো হয়েছে ওরকম কোনো চরিত্র, মানে ওই চরিত্রটার নাম হলো ভীরমাল্লু। তো ভীরমাল্লু নামে ওরকম কোনো ব্যক্তি ওই সময় ছিল কিনা, মুঘল শাসন আমলে যেই যেই পিরিয়ডটা ওরা দেখাচ্ছে সিনেমাতে, ওরকম কোনো শাসক ছিল, ওরকম কোনো চরিত্র ছিল কিনা। তো আমি ইতিহাস থেকে জানলাম যে বাস্তবে ওরকম কোনো চরিত্র ছিল না, কোনো চোর ছিল না, কোনো বীর ছিল না, কিন্তু এখানে ইতিহাসটাকে ওরা ওদের মতো করে বানাইছে। আপনি সিনেমাতে, এই যে সিনেমাতে ওরা একজনকে বীর মল্ল নামে একজনকে বিশাল হিরো, বিশাল একটা ক্যারেক্টার হিসাবে দাঁড় করালো, এইটা আসলে ইতিহাসকে বিকৃত করা। যদিও বলা হয় যে এগুলো কাল্পনিক চরিত্র, তারপরে এগুলো বিকৃত করা হয়। তো এই বিষয়গুলো আপনি যখন ইতিহাস নির্ভর কোনো ব্যাপার হবে, পরিসংখ্যান নির্ভর কোনো ব্যাপার হবে, আপনি যখন যাচাই করবেন, যাচাই করলেই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা। হঠাৎ করে আপনাকে কোনো একটা জিনিস যদি বলে যে অমুক এই করছে, এত এত করছে, তখন আপনি যাচাই করলেই বুঝতে পারবেন যে আসলে সে সত্য কি মিথ্যা। আহ, এখন আমাদের প্রত্যেকেরই হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট এক্সেস আছে, আমরা চাইলেই অনেক সহজেই করতে পারি। ইকবাল ভাই বলছে, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইকবাল ভাই, ভালো আছো? কই কি অবস্থা? তোমার তো লাইভ টাইভ দেখি না, তুমি তো কি সুন্দর লাইভ করতা। তোমার লাইভ দেখতে তো আমার ভাল লাগতো। তোমার তো উচিত রেগুলার লাইভ করা, লাইভ করে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলবা, আমরা শুনবো। লাইভ করলে অনেক কিছু হয়, পরিচিতদের সাথে এই যে আলাপ হয়, পরিচিতরা কিন্তু আমাকে এই মুহূর্তে যারা আমার এই লাইভটা দেখতেছে তারা কিন্তু জানলো যে হ্যাঁ জাহিদ ভালো আছে, এই তো কথা বলতেছে। ঠিক একইভাবে লাইভ করলে ভালো। হ্যাঁ ভালো, আমার অবস্থা ভালো। আমি গতকালকে বাড়িতে ছিলাম, তোমারে কিন্তু দেখি নাই। তোমারে খুঁজলাম তোমার ব্যাপারে, কিন্তু তোমার সাথে তো অনেকদিন দেখা হচ্ছে না। দেখা হওয়া তো জরুরি। দেখা হলে অনেক বিষয়ে গল্প করব। একবার তো গল্প করছিলাম, তো আবার গল্প করতাম ওইসব ব্যাপারে। তোমার ভিডিও আমি মাঝে মাঝে দেখি। না, যশোরে শীত অনেক বেশি এবার। আজকে পত্রিকায় দেখলাম যে গত 14 বছরের ভিতরে যশোরে এবারই সবচেয়ে বেশি, মানে শীতের পরিমাণ সবচেয়ে বেশি। অলরেডি গতকালকে থেকে আজকে সকালে তো এমন শীত পড়ছে যে আমি 4টা কাপড় পরছি, মানে সোয়েটার, তারপরে স্যুট, অনেক কিছু 4টা পরে তারপরে শীত করছে আর কি। অনেক শীত, 9 ডিগ্রিতে নেমে আসছিল। এবার শীতের পরিমাণ অনেক বেশি এইখানে। যশোরে কিন্তু শীতের সময় শীতও বেশি পড়ে, আবার গরমের সময় গরমও বেশি পড়ে। আর শীতের সময় কিন্তু এই যে যারা রাস্তায় চলাফেরা করে, বিশেষ করে যারা গাড়ি ড্রাইভ করে, তাদের উচিত অনেক সাবধানতা অবলম্বন করা। প্রচুর কুয়াশা থাকে, খুব কাছাকাছি সময়ে কাছাকাছি জায়গাও কিন্তু দেখা যায় না। সূর্যই ওঠে এমনি, শীতের দিন শীতের বেলা কিন্তু ছোট হয়। তো দেখা যাচ্ছে যে সূর্য ওঠে অনেক পরে,
আম, তো রাস্তাঘাট দেখা যায় না, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইমরান লিখছে, কি খবর কাকু, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ইমরান। এবার তো তোমারে ধন্যবাদ যে তুমি আমারে এবার নিয়ে গেছিলে নুসাইবাদের সাথে দেখা করতে। নুসাইবাদের সাথে দেখা করে অনেক ভালো লাগলো। নুসাইবারা কয়েকদিনের জন্য দাদা বাড়িতে আসছিল। তো যেটা বলতেছিলাম, এখন শীতের সময়, শীতের সময় কিন্তু প্রচুর ২-৩টা কথা বলবো শীত নিয়ে। শীতের সময় আপনার যদি পুরনো কোনো কাপড় থাকে যেটা আপনি ব্যবহার করতেছেন না, নতুন একটা কাপড় কিনছেন, তাহলে আপনার ওই পুরাতন কাপড়টা কোনো গরিব অসহায়কে দিয়ে দিবেন। তাহলে অনেকেই দেখবেন যে যারা শীতে কষ্ট পাচ্ছে, আপনি হয়তো নতুন কাপড় তাদেরকে দিতে পারতেছেন না, কিন্তু পুরাতন কাপড় হলো আপনি যদি তাদেরকে দেন তাহলে কিন্তু তাদের উপকার হয়। আমি চাই যে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো, তাহলে ভালো হবে। একে অন্যকে দেখাটা এটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। এটা অবশ্যই নৈতিক দায়িত্ব। আপনি নিজে একটা কথা আপনি কি জানেন যে পবিত্র কোরআনে বলা হয়েছে যে অফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনার আমার সম্পত্তিতে অভাবী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। সুতরাং আমরা নিজে শুধু ভালো থাকব তা হলে হবে না, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও কিন্তু অবশ্যই সাপোর্ট করতে হবে, যে কোনো দিক থেকে সাপোর্ট করতে হবে। আপনি যদি জ্ঞানী হন, পড়াশোনা জানেন, আপনি জ্ঞান জ্ঞান রাখেন, তাহলে আপনার ওই জ্ঞানটা অন্যকে বিলাই দেন। আপনি যদি শক্তি সামর্থ্যবান হন, তাহলে আপনি নানাভাবেই কিন্তু হেল্প করা যায়। একজন রাস্তা চিনতেছে না, আপনি তাকে রাস্তা দেখাই দিচ্ছেন। একজন একজন কোনো ব্যাপারে আপনার কাছে পরামর্শ চাচ্ছে। সবাই কিন্তু সব কিছু জানে না। আম, আমার কাছে বিভিন্ন সময় ফেসবুক রিলেটেড অনেক হেল্প চায় অনেকে। আমি কিন্তু আন্তরিকভাবে সবাইকে হেল্প করতে চেষ্টা করি। কাউকে কাউকে এমনও হয় যে আমি এখানে ঘরে বসে কয়েকদিন আগে এক ভদ্রলোক, একজন লেখক, তার কম্পিউটারে একটু প্রবলেম হচ্ছিল, আমাকে বললো যে তুমি একটু দেখে দিবা। তো আমি টিম ভিউয়ারের মাধ্যমে, আমি ওই রিমোট ডেস্কটপের মাধ্যমে আমার ল্যাপটপ থেকে ঢুকে তার কম্পিউটারটা ঠিক করে দিলাম, যতটুকু পারি ঠিক করে দিলাম। ফেসবুকেও অনেক অনেক প্রবলেম ফেস করে, আমাকে জিজ্ঞেস করে, আমার সাথে যখন দেখা হয় বলে যে আমাকে এইটা একটু দেখে দিবেন, তো আমি চেষ্টা করি দেখে দিতে। এই যে প্রত্যেকটা ব্যাপারে আপনি যে এই ব্যাপারে একটু ভালো জানেন, কেউ যদি আপনার কাছে ওই হেল্পটা চায়, তাহলে আমি মনে করি যে ওই হেল্পটা আপনার করা উচিত। জ্ঞান হলো এমন একটা জিনিস যেটা দিলে কমে না। আপনার পকেটে কিছু ধরেন ১০০ টাকা আছে, আপনি যদি ওখান থেকে ১০ টাকা দেন, ১০ টাকা কিন্তু কমে যাচ্ছে। ১০ টাকা কমে ৯০ টাকা হয়ে যাচ্ছে, আবার ১০ টাকা দেন, ওটা কমে ৮০ টাকা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি জ্ঞানী হন, কোনো একটা বিষয় আপনি যদি জানেন, আপনি অন্য একজনকে শেখালে, অন্য একজনকে ওই জ্ঞানটা দিলে কিন্তু এটা কমবে না। যেমন কথার কথা, আমি আজকে যেটা বললাম একটু আগে, যে আজকে মির্জা গালিবের ২২৮তম জন্মদিন। মির্জা গালিব ১৭৯৭ সালে জন্মগ্রহণ করেছিলেন ২৭ ডিসেম্বর, এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আগ্রাতে। এই যে তথ্যটা দিলাম, দেখেন, এই তথ্যটা আমি একবার যদি বলতাম তাহলে কিন্তু আমার মনে থাকতো না, বা আমি যদি পড়তাম তাহলে আমার মনে থাকতো না। কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই শেয়ার করার কারণে কি হলো, আমার নলেজ কিন্তু কমলো না, বরং বাড়লো। আমার বিষয়টা মাথায় থাকলো, আপনারও কিন্তু বিষয়টা মাথায় থাকলো, যে আরে এই জিনিসটা তো শুনছিলাম। ইন্ডিয়াতে একটা মুভি হয়েছিল, সিনেমা হয়েছিল, স্লাম ডগ মিলিয়নিয়ার। আপনারা কেউ দেখছেন কিনা জানি না। এই স্লাম ডগ মিলিয়নিয়ার মুভিতে যেই ব্যাপারটা দেখানো হয়েছিল, যে যেই বস্তির ছেলেটা এই কোটিপতি হয় বা এই রিয়েলিটি শোতে বিজয়ী হয়, সে কিন্তু তার জীবন থেকেই কোথাও না কোথাও, তাকে যে প্রশ্নই করা হয় সেই প্রশ্নই কোথাও না কোথাও তার জীবনের সাথে সংশ্লিষ্ট ছিল। সে কল্পনা করতে থাকে যে এইরকম কোনো একটা ঘটনা তো ঘটছে। আমরা কিন্তু এরকমের হয়, আপনি বই পড়বেন, অনেকে বলে যে এত বই পড়লে এগুলো কি মনে থাকে? মনে রাখার দরকার নেই তো। আপনার যখন দরকার পড়বে তখন কিন্তু অটোমেটিক্যালি মনে আসবে যে আরে অমুক বইতে তো এই জিনিসটা পড়ছিলাম, অমুক বইতে পড়ছিলাম। তো এমনিতে মনে আসবে না। আপনি কোনো একটা জিনিস যদি মনে রাখতে চান, তাহলে আপনাকে ওই বিষয়টা নিয়ে কথা বলতে হবে, ওই বিষয়টা মানুষকে জানায় দিতে হবে। ছোটবেলা থেকে আমি পড়ে আসছি যে নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানই শক্তি। কিন্তু আমি যখন বড় হলাম, তখন কিছু জ্ঞানী মানুষের কাছ থেকে শিখলাম যে শুধু নলেজ ইজ পাওয়ার না, শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। আমরা যখন আমাদের জ্ঞানকে অন্যের সাথে শেয়ার করব, যে কোনো বিষয়, আমি কোনো একটা জিনিস জানি, আমি যখন অন্যের সাথে শেয়ার করব, তখনই কিন্তু ওই জ্ঞানটা পাকাপোক্ত হবে, ওই জিনিসটা মাথায় আসবে। এই যে যারা বক্তা, যারা দেখবেন যে কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলে,
আপনি আমি যদি চেষ্টা করি মুখস্থ করি এগুলো কি মনে থাকবে? মনে থাকবে না। কিন্তু বলতে বলতে এগুলো আসলে মনে থাকে। যেমন একজন ড্রাইভার যখন নিজে ড্রাইভ করে, ড্রাইভ করতে করতে কিন্তু সে এক্সপার্ট হয়ে যায়। আর সে যখন অন্যকে এই জিনিসটা শেখায়, একজন টিচার, একজন ম্যাথমেটিক্সের টিচার বা একজন ইংলিশের টিচার, দেখবেন যে ইংলিশের টিচারের কথাই বলি, ছোটবেলায় আমরা যখন টেন্স শিখতাম, ন্যারেশন শিখতাম, এগুলো মনে থাকতো না, এত মুখস্থ করতাম, মনে থাকতো না। কিন্তু একজন টিচার বা অঙ্কের সূত্রগুলোই মনে থাকতো না, কিন্তু একজন টিচার সে অন্যকে শেখায়, শেখাতে গেলে হয় কি এইটা চর্চা হয়ে যায়, চর্চা হলে এগুলো একদম ঠোঁটস্থ হয়ে যায়। যারা কম্পিউটার জানেন, আপনি দেখবেন, আমি আমার কথাই বলি যে আমি যখন বাংলা টাইপ করি তখন কিন্তু আমি জানি না কোন অক্ষরটা কোথায় আছে, কিবোর্ডের কোথায় কোন অক্ষর আছে এটা জানি না। আমার এই হাতের আঙুলগুলো অটোমেটিক্যালি অভ্যাস হয়ে গেছে, তো ওই অভ্যাসের কারণে অটোমেটিক্যালি ওখানে চলে যায়, আমি হয়তো নিজে মাথায় চিন্তাই করতে পারতেছি না যে এই অক্ষরটা এখানে আছে। এটা হলো প্র্যাকটিস। এই জন্য বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। আর ঠিক একইভাবে আপনি যে ভালো জিনিসগুলো জানেন এগুলো ছড়াই দিবেন। আর বিশেষ করে মুসলিম ভাইয়েরা, ভাই বোনেরা যারা আছেন, তারা আপনারা যদি ভালো কাজের কথা মানুষের সাথে শেয়ার করেন, এই যে আমরা শুধু মনে করি ইবাদত হলো শুধুমাত্র নামাজ রোজা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, শুধু এগুলোই ইবাদত না। ইবাদত দুই রকমের হয়, মানে একটা হলো আল্লাহ যা আদেশ করছেন সেগুলো পালন করা, এবং একই সাথে আল্লাহ যা নিষেধ করছে সেইগুলো সেইগুলো সেগুলো থেকে দূরে থাকাও কিন্তু ইবাদত। ধরেন আল্লাহ বলছে যে তোমরা মদ খেও না, তো আমরা যদি মদ না খাই তাহলে এটাও কিন্তু ইবাদত হবে। আবার আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো, আমরা নামাজ কায়েম করলে সেখানেও কিন্তু আমাদের সব। দেখেন দুই দিকেই সব, আপনি ওইদিকে ওইটা যেটা নিষেধ করছে সেটা থেকে দূরে সরে থাকার কারণে আপনি সব পাচ্ছেন, আর যেটা করতে বলছে সেটা করার কারণেও সব পাচ্ছেন। আমাদের গ্রামে যে মাদ্রাসাটা আছে, ওই মাদ্রাসার দেয়ালে একটা কথা আছে, যেটা কোরআনেরই একটা আয়াত, যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। তো দেখবেন যে এইটা আমরা নামাজ পড়ি, তারপরেও আমরা কিন্তু খারাপ কাজ করি, অনেকেই করি, বিভিন্নভাবে করি, সেটা আমাদের চোখ মুখ নাক কান যে কোনো কিছু দিয়ে হতে পারে। আমরা খারাপ কিছু দেখতে পারি, আমরা মুখ দিয়ে খারাপ কথা বলতে পারি, যে কোনো কিছুই হতে পারে। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যারা নামাজ পড়ি, আমরা আরও যদি আন্তরিকতার সাথে নামাজ পড়ি, আমরা আস্তে আস্তে কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু আমাদেরকে করতে হবে। আর সবচেয়ে বড় যেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে, কারো অযথা সমালোচনা না করা, কারো বিরুদ্ধে বাজে কথা না বলা। একজন মানুষ খারাপ হতেই পারে, সবাই সবার চোখে ভালো হয় না। আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলা হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সর্বোত্তম আখলাক, সর্বোত্তম চরিত্র বিদ্যমান আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য। তিনি তো মানে বিশ্ববাসীর জন্য একটা রহমত স্বরূপ আসছে। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু অনেক মানুষ অপছন্দ করতেন তার সময়ে। এখনো যারা অন্য ধর্মের লোক, তাদের অনেকেই আছে না, তাকে সমালোচনা করে বা তাকে পছন্দ করে না। সুতরাং পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষটাই যেখানে সবার কাছে প্রিয় হতে পারেন নাই বা সবাই তাকে পছন্দ করেন নাই, সেখানে আপনি আমি সবার প্রিয় হব এরকম না। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, আমরা পরস্পরকে হেল্প করব, যে যেদিকে পারি। আপনি হয়তো দেখছেন যে ছোটোখাটো ব্যাপারেই অনেকে অনেক কিছু করে, দুনিয়াবি অনেক কিছুর জন্য আমরা পরস্পরের সাথে যেন কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ না করি। রাজনৈতিক দলাদলি থেকে শুরু করে আপনি দেখবেন, আমি তো পত্রপত্রিকায় দেখে মাঝে মাঝে খুব অবাক হই, বিস্মিত হই, দুঃখিত হই যে 100 টাকা 200 টাকার জন্য আপনার মারামারি হয়, খুনোখুনি হয়, এগুলো খুবই খারাপ একটা ব্যাপার। এই ব্যাপারগুলোকে এড়ায় চলা উচিত। আর আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, যেই ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করব, আমাদের চারপাশে অনেক অনেক আকর্ষণীয় জিনিস আছে যেগুলো খারাপ। আমাদেরকে চেষ্টা করতে হবে খারাপ জিনিসগুলো এড়ায় চলে ভালো জিনিসগুলো গ্রহণ করা। আমরা শুধুমাত্র ভালোর দিকেই থাকবো, আমরা কোনো খারাপ দিকে যাব না। এবং আমাদের সোশ্যাল মিডিয়ার এই যুগে কোনো একটা তথ্য প্রযুক্তির এই অবাধ প্রবাহের যুগে
কোনো একটা জিনিস দেখে সাথে সাথে আমরা বিশ্বাস করব না। আমাদের দেখতে হবে যে এই জিনিসটা সম্পর্কে যাচাই করতে হবে। আমাদের হাতে স্মার্টফোন আছে, কোনো একটা তথ্য আপনি দেখলেন, দেখার সাথে আপনার বিশ্বাস করার কিছু নেই। আপনি চাইলে সেগুলো যাচাই করে নিতে পারেন যে এই ব্যাপারটা কি এরকম কি না। আর কেউ আপনাকে অন্য কারো ব্যাপারে যদি খারাপ কথা বলে, সেটা সাথে সাথে আপনি বিশ্বাস করবেন না। আপনি শুনবেন, সে আপনাকে বলতেছে, আপনি শুনবেন, কোনো রিয়াক্ট করবেন না। আপনি নিজে যাচাই করে দেখবেন যে বিষয়টা ওরকম কি না। তো সবাইকে ধন্যবাদ। আহ, অনেক সময় বকবক করলাম, মাঝে মাঝে এরকম বকবক করব। আপনারা সাথে থাকবেন। কথা বলে ভালো লাগলো। যারা যারা লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ, কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ। আর এই তো আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।